হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 আলোচনা করব। এর আমি আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছি, আজকের পার্ট 2। এবং এটা হচ্ছে আর্টিকেল 5 থেকে 11। আর এই আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে আছে সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা। সিটিজেনশিপ মানে নাগরিকতা বিষয়ে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা, তো তোমরা দেখতে থাকো। তার আগে আমি তোমাদের বলি যে 1955 সালে আইন একটা পাস হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট। এবং 2019 সালের একটা বিল হয়। সেই বিলে যে চেঞ্জটা হয়েছিল সেটা হচ্ছে, যদি আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশ থেকে কোনো মাইনরিটি ভারতের মধ্যে আসে এবং ভারতের নাগরিকতা চায়, তখন ওদেরকে ভারতের মধ্যে 5 বছর থাকতে হবে। সেই 6টা মাইনরিটি কি? হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ আর জৈন। এর মধ্যে মুসলিম মাইনরিটিটা নেই। ওটা হচ্ছে কি হবে না, এই তিনটা যে দেশ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এর মধ্যে মুসলিম সম্প্রদায় এই 3 দেশ থেকে অথবা বাইরের কোনো দেশ থেকে যদি আসে ভারতে এবং নাগরিকত্ব চায়, তাহলে ওদেরকে 11 বছর থাকতে হবে। এটা ওদের আগের নিয়মেই প্রযোজ্য আছে। দেখো, পার্ট 1-এ আমরা আলোচনা করেছি 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল। সেই আর্টিকেলের মধ্যে ছিল ইউনিয়ন এবং স্টেট সম্পর্কে। এবার আসছি পার্ট 2 সিটিজেনশিপ সম্পর্কে, যার মধ্যে আর্টিকেল আছে 5 থেকে 11। এবং এটা তোমাদের প্রশ্ন হতে পারে, হুইচ পার্ট ডিলস উইথ সিটিজেনশিপ? তো হবে কি পার্ট 2। বা হতে পারে হুইচ আর্টিকেলস ডিল উইথ সিটিজেনশিপ? আর্টিকেল 5 থেকে 11। তো আমি এখানে সিটিজেনশিপ সম্পর্কে কিছু আলোচনা করছি, পরে আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ প্রোভাইডেড সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতীয় কনস্টিটিউশন সিঙ্গেল সিটিজেনশিপের অন্তর্গত। ডুয়েল সিটিজেনশিপ মানে কি? এ সিটিজেন অফ বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট। পরে দেখো, দি এক্সিস্টেন্স অফ ডুয়েল সিটিজেনশিপ ইজ অ্যাভেলেবল ইন দ্য স্টেট অফ ইউএসএ এবং সুইজারল্যান্ড। এই দুটো দেশেই ডুয়েল সিটিজেনশিপ প্রযোজ্য আছে। দ্য কনসেপ্ট অফ সিটিজেনশিপ হ্যাজ বিন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউকে, ইউনাইটেড কিংডম। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবারই আসে। তো পরে দেখি, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1955। এটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম। ইন্ডিয়ান সিটিজেনশিপ উইল বি অ্যাকোয়ার্ড থ্রু এনি অফ দ্য ফলোয়িং মেথডস। অর্থাৎ কীভাবে নাগরিকত্ব পাবে সেটা সম্পর্কে বলা হয়েছে, কি কি শর্ত থাকতে হবে। প্রথমে হবে বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব। এটা কি? 1950 সালের 26শে জানুয়ারি যখন কনস্টিটিউশন কমেন্সমেন্ট হয়, তারপর থেকে যিনি ভারতে জন্মেছেন তিনি ভারতের জন্মসূত্রে নাগরিক। তবে দুটি ব্যতিক্রম আছে। কি? বিদেশি দূতাবাসের কোনো কর্মীর পরিবারের যদি ভারতে জন্ম হয় এবং শত্রু দেশের নাগরিক যদি ভারতের কোনো অংশ অধিকার করে থাকে এবং সেই অধিকৃত যদি বংশবিস্তার করে, তাহলে তারা ভারতের নাগরিক হিসেবে পরিচিতি পাবে। পরের পয়েন্টটা দেখি, বাই ডিসেন্ট, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত। কেউ যদি 1950 সালের 26শে জানুয়ারির পর বিদেশে জন্মগ্রহণ করেন কিন্তু তার বাবা মা ভারতীয় নাগরিক হন, তাহলে তিনি সিটিজেনশিপ অর্জন করতে পারবেন। এরপরে আসছি বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ নাম নথিভুক্তকরণের মাধ্যমে। যদি কোনো মানুষ যিনি ভারতে বসবাসকারী এবং রেজিস্ট্রেশনের অন্তত 6 মাস আগে তিনি ভারতে বসবাস করছেন, তিনি সিটিজেনশিপ পাবেন। অথবা যারা অবিভক্ত ভারতের বংশোদ্ভূত, যারা সাধারণত অন্য দেশে বাস করেন, ভারতীয় নাগরিক অর্জন করতে পারবেন এই রেজিস্ট্রেশনের মাধ্যমে। আর যে সমস্ত মহিলারা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন, তারাও সাধারণভাবে নাগরিকত্ব পাবেন। এছাড়া ভারতীয় নাগরিকের নাবালক সন্তান, তারাও নাগরিকত্ব পাবেন। আর আয়ারল্যান্ড এবং কমনওয়েলথভুক্ত দেশগুলির প্রাপ্তবয়স্ক মানুষ এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাবেন। এরপরে দেখো, বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকত্ব। এটা কীরকম হবে? কোন কোন শর্ত থাকতে হবে? যদি তিনি সেরকম কোনো দেশের নাগরিক হন যারা ভারতীয়দের স্বাভাবিকভাবে ভারতীয়দের নাগরিকত্ব দেয় না, তবেই। তিনি যে দেশের নাগরিক সেই দেশে নাগরিকত্ব যদি তিনি বর্জন করেন,
অর্থাৎ দেখো, যদি তিনি পাকিস্তানের নাগরিক হন তো তাহলে তাকে পাকিস্তানের নাগরিকত্ব বর্জন করতে হবে, তবেই তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। এছাড়াও কি আছে দেখো, ভারতীয় নাগরিকত্ব অর্জনের আগে অন্তত 1 বছর হয় ভারতে বসবাস করবেন অথবা সরকারি কাজে নিযুক্ত থাকবেন, তবেই তিনি এই নাগরিকত্বটা পাবেন। এরপরে দেখো, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো রাজ্য ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলে সেই রাজ্যের ভারতীয় নাগরিকত্ব পাবেন, যেটা তা হচ্ছে ভারত সরকার স্থির করবেন। পরে দেখো, ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান বি লস্ট ইনটু 3 মেথডস, 3ভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হারিয়ে যেতে পারে। কি কি? বাই রিনাউন্সিয়েশন, অর্থাৎ প্রত্যাখ্যান, বাংলা মানে হচ্ছে প্রত্যাখ্যান। যদি কোনো ভারতীয় নাগরিক অন্য কোনো দেশের নাগরিক থাকেন এবং তিনি যদি প্রথা অনুযায়ী নাগরিকত্ব বর্জন করবার আবেদন করেন, তাহলে তিনি নাগরিকত্ব বর্জন করতে পারবেন। পরেরটা দেখি, বাই টার্মিনেশন, অর্থাৎ পরিসমাপ্তিকরণভাবে। যদি কোনো ব্যক্তি যিনি স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা অন্য কোনোভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, যদি তিনি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব অর্জন করেন, যেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 এবং 30শে ডিসেম্বর 1955-তে তৈরি করা ভারতীয় সংবিধান ঘোষণা করার দিন, তবে সেই দিন থেকেই তিনি আর ভারতীয় নাগরিক থাকবেন না। আরেকটা কীভাবে লস্ট হতে পারে না, বাই ডিপ্রাইভেশন, অর্থাৎ যদি সে চাতুরির মাধ্যমে কিংবা মিথ্যা প্রতিনিধিত্ব করে কোনো ঘটনা লুকিয়ে কিংবা বক্তৃতা বা আচরণের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন না করেন এবং সম্মান না দেখান, অথবা যুদ্ধের সময় মানে শত্রু দেশকে সাহায্য করে থাকেন, অথবা কোনো দেশে বাইরের কোনো দেশে ভারত বাইরে, তখন 5 বছরের মধ্যে 2 বছর কারাবাস করবেন, অথবা ভারত সরকারকে না জানিয়ে টানা 7 বছর ভারতের বাইরে থাকেন, তখন তার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে। তো এটাই ছিল কীভাবে সিটিজেনশিপ ক্যান্সেল হয়, সিটিজেনশিপ অর্জন হয়। তো এরপরে দেখো, আমি আর্টিকেল সম্পর্কে আলোচনা করছি। তোমরা ভিডিওটা পজ করবে না, পুরো শেষ পর্যন্তই দেখবে। তো প্রথমে দেখো, আর্টিকেল 5-এ আছে সিটিজেনশিপ বাই ডোমিসাইল। ডোমিসাইল কথার অর্থ হচ্ছে আপনি যে জায়গায় বাস করছেন, যেখানে দীর্ঘদিন ধরে আছেন, যেটা আপনার পার্মানেন্ট বাড়ি, সেটাকেই বলা হয় ডোমিসাইল। এছাড়াও অ্যান্ড দিয়ে যেটা লিখে রেখেছি, এছাড়াও আর কি কি শর্ত থাকতে হবে সিটিজেনশিপ হতে হলে? হি অর সি ইজ বর্ন ইন ইন্ডিয়া, ভারতে জন্মগ্রহণ করতে হবে। এনি অফ হিজ পেরেন্টস আর বর্ন ইন ইন্ডিয়া, তার পিতামাতারা, এটা অথবা আর কি, হয় তাকে জন্মগ্রহণ করতে হবে বা তার পিতামাতাকে জন্ম থাকতে হবে ভারতে, অথবা রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 5 ইয়ার্স ইমিডিয়েটলি বিফোর 26 জানুয়ারি 1950, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারির আগে 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। তো এরপরে দেখো আর্টিকেল 6। আর্টিকেল 6কে আমি দুভাগে ভাগ করেছি, বিফোর 1948 19শে জুলাই আর আফটার 1948 19শে জুলাই। তো দেশ ভাগ হয়ে যাওয়ার পর যখন পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যায়, তখন পাকিস্তান থেকে অনেকেই ভারতে চলে আসেন। তো তারা তখন ভারতের সিটিজেনশিপ পাওয়ার যোগ্য কিনা, তাদের কি শর্ত অবলম্বন করতে হবে, আমি তাই এটা দুটো ভাগ করে আলোচনা করছি। যারা 1948-এর 19শে জুলাইয়ের আগে এসছেন, তাদের মধ্যে যে শর্তগুলো তাদেরকে থাকতে হবে, যদি হি অর সি either of his parents or any of his grandparents were born in India, তার পিতামাতা অথবা তার গ্র্যান্ডপ্যারেন্টসরা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তবে নাগরিকত্ব পাবেন। আরেকটা কি আছে, হি শুড হ্যাভ রিসাইডেড ইন ইন্ডিয়া সিন্স দি ডেট অফ মাইগ্রেশন, অর্থাৎ যবে থেকে তিনি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছেন, তবে থেকেই যদি ইন্ডিয়াতে আছেন, তাহলে তিনি সিটিজেনশিপ পাবেন। আর 19 জুলাই 1948 সালের পরে যারা এসেছেন, তাদের মধ্যে নিচের শর্তগুলি যদি তারা পূরণ করতে পারেন, তবে তারা সিটিজেনশিপ পাবেন। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে, যদি তিনি অথবা তার পেরেন্টস অথবা গ্র্যান্ড পেরেন্টসরা ভারতে জন্মগ্রহণ করেন, তবেই তিনি সিটিজেনশিপ পাবেন। হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া আন্ডার পারমিট ফর রিসেটেলমেন্ট, আর তাকে ভারতে ফিরে আসতে হবে রিসেটেলমেন্ট করার জন্য, সেটার পারমিশন নিয়ে তবেই। আর কি আছে, হি হ্যাড রিসাইডেড ইন ইন্ডিয়া আফটার রিমাইগ্রেশন ফর অ্যাটলিস্ট 6 মান্থস, আর তাকে ভারতে থাকতে হবে, বসবাস করতে হবে
মাইগ্রেশন নিয়ে আসার পর 6 মাস তবেই তিনি সিটিজেনশিপ পাবেন। হি হ্যাড সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশন টু দ্য অফিসার, এবং তাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে কিসের জন্য না, তিনি যে এখানে বসবাস করবেন থাকবেন তার জন্য অ্যাপ্লিকেশান করতে হবে, এবং সেটা একজন ভালো পদস্থ কর্মচারী অফিসারকে দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। আরেকটা কী আছে, হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন বাই সাচ অফিসার, এবং ওই অফিসার যেন তার এই সিটিজেনশিপটাকে রেজিস্ট্রেশন করে দেয়। এটা হলো 5 আর 6 আর্টিকেল। আর্টিকেল 7টা কি, এখানে আর্টিকেল 5 এবং আর্টিকেল 6-এর উপর ওভার রিটেন করা হয়েছে। কীটা করা হয়েছে না, আর্টিকেল 7-এ বলা হয়েছে ইন্ডিয়া থেকে যারা পাকিস্তানে মাইগ্রেট হয়ে চলে গেছেন আফটার 1 মার্চ 1947 1 মার্চের পর তারা সিটিজেনশিপ পাবে না। আরেকটা কী আছে, যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু পুনরায় পাকিস্তানে ফিরে এসেছিল তারা সিটিজেনশিপ পাবে, কিন্তু তার মধ্যে কিছু তাদের কি শর্তগুলো থাকতে হবে, যেটা আর্টিকেল 5-এ ছিল, এই যে 5-6-এ ছিল সেটাই। হি অর আইদার অফ হিজ পেরেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া আন্ডার এ পারমিট অফ রিসেটেলমেন্ট, he had resided in India after re-migration for at least 6 months, or he had submitted an application for registration to the officer, কোনো অফিসারের কাছে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আর হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন বাই সাচ অফিসার, এবং ওই অফিসার তাকে রেজিস্টার করে দিবেন সিটিজেন হিসেবে। তো এই সমস্ত শর্তগুলো মানা হলে তবেই 1947 সালের 1 মার্চের পর যারা ভারতে আসবেন পুনরায় তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। আর না মানা হলে 1947 সালের 1 মার্চের পর যারা ইন্ডিয়াতে আসবেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না। এরপরে দেখো আর্টিকেল 8। তো আর্টিকেল 8-এ কী বলা হয়েছে না, এখানে বলা হয়েছে ভারতের বাইরে যদি ভারতের কোনো বংশোদ্ভূত থাকে তখন সে সিটিজেনশিপ পাবে। আর্টিকেল 9টা দেখো, আর্টিকেল 9-এ বলা হয়েছে পারসন ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স, যদি বাইরের সিটিজেনশিপ পায় কোনো ভারতের নাগরিক তখন তিনি ভারতের নাগরিকত্ব পাবেন না। আর্টিকেল 10-এ কী বলা হয়েছে, কন্টিনিউয়েন্স অফ দি রাইট অফ সিটিজেনশিপ, এই সমস্ত যে সিটিজেনশিপের অধিকার সেটা বজায় থাকবে, ধারাবাহিকতা বজায় থাকবে। আর্টিকেল 11 কী বলেছে, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, পার্লামেন্টের অধিকার থাকবে আইন প্রণয়ন করে এই সিটিজেনশিপ বিষয়টা নিয়ন্ত্রণ করার। তো বোঝা গেল, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।